নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সোমবার সিবিআই চার্জশিট পেশ করেছে, প্রথম চার্জশিট। সেই চার্জশিট পেশ করা হয়েছে ওই ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে। তাকেই মূল অভিযুক্ত, মানে খুন ও ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে সিবিআই চার্জশিট পেশ করেছে। তো সিবিআই ওই চার্জশিট পেশ করার পরেই কি প্রবল চাপে পড়ে গিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা? এই প্রশ্নই উঠেছে মঙ্গলবার বিকেলের পর থেকে। কারণ এই ঘটনার যখন তদন্ত শুরু করে কলকাতা পুলিশ, প্রায় প্রথম দিন থেকেই বলা যায় জুনিয়র ডাক্তাররা পুলিশের কর্মকাণ্ড নিয়ে নানান প্রশ্ন তুলেছিলেন এবং পরবর্তীকালে বিনীত গোয়েলের বিরুদ্ধে তারা প্রশ্ন তুলেছিলেন, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে। কারণ হচ্ছে তাদের বক্তব্য ছিল যে পুলিশ প্রমাণ লোপাট করেছে, খুনিকে বাঁচানোর চেষ্টা করেছে এবং সঞ্জয় রায়ের মতো একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে অন্যদের আড়াল করার চেষ্টা করেছেন বিনীত গোয়েল এবং তার নেতৃত্বাধীন পুলিশ। এবং পরবর্তীকালে তারা লালবাজার অভিযান করেছে, লালবাজার অভিযানে শিরদাঁড়া নিয়ে গেছিলেন, প্রতীকী শিরদাঁড়া। এবং বিনীত গোয়েলের কাছে যখন তারা দাবি দেওয়া পেশ করেছেন বা দাবি সনদ পেশ করেছিলেন, সেই সময় বিনীত গোয়েলকে ওই একটি প্রতীকী শিরদাঁড়া উপহার দিয়ে এসেছিলেন। তো এই ছিল তাদের মূল বিষয় এবং আন্দোলনের প্রথম দিকটা যেটা হয়েছিল। এবং পরবর্তীকালে যখন তারা স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিলেন, তখন যে দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন তারা বৈঠকে বসেছিলেন, সেই বৈঠকেও তারা বিনীত গোয়েলের দাবি পদত্যাগের ব্যাপারে তারা কি বলে অনড় ছিলেন। কিন্তু সোমবার বিকেলে যখন দেখা গেল যে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই সঞ্জয় রায়কে মূল ধর্ষণের ঘটনায় খুন ও ধর্ষক হিসাবে সিবিআই চার্জশিট পেশ করেছে, তখন তারা বোধহয় আর মুখ লোকানোর জায়গা পাচ্ছে না। কারণ হচ্ছে এখন তারা অনশন চালাচ্ছেন, আমরণ অনশনে তাদের কর্মসূচি চলছে ধর্মতলাতে। কিন্তু ধর্মতলাতে কর্মসূচি চললে তো হবে না, সিবিআই তো চার্জশিট দিয়ে দিয়ে 58 দিনের মাথায় মানুষ জেনেও গিয়েছে যে সিবিআই সেই চার্জশিট সঞ্জয় রায়ের বিরুদ্ধে দিয়েছে। এবং মঙ্গলবার দিন সেই চার্জশিটের কপি সঞ্জয় রায়কে দেওয়া হয়েছে, তাকে এদিন আদালতে তোলা হয়েছিল। এবং সেখানে যে 11টি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে, যে চার্জ জানা হয়েছে যে এই খুন ধর্ষণের ঘটনায় যুক্ত থাকার ব্যাপারে তারা কি কি প্রমাণ পেয়েছে, সঞ্জয়ের বিরুদ্ধে 11টা প্রমাণ চার্জশিটে দিয়েছে। ডিএনএ যেগুলো ফরেন্সিক টেস্ট হয়ে আসার বাকি ছিল, তাছাড়া বাকি যে কারণগুলো তারা দেখিয়েছিল সঞ্জয়কে গ্রেপ্তারের পরে কলকাতা পুলিশ কিন্তু সেই কারণগুলোই বলেছিল যে এই কারণগুলো দেখেই তারা বা এই প্রমাণগুলো পেয়েই তারা সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল। যাই হোক, জুনিয়র ডাক্তাররা কলকাতা পুলিশের তদন্তের উপরে তারা অনাস্থা প্রকাশ করেছিলেন, বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছিলেন। তো এখন তারা চাপে পড়েছে, এটা বোঝাই যাচ্ছে। বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠছে যে তারা কি চাপে পড়ে গেছেন, এবং চাপে পড়ার পরে এখন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা। মঙ্গলবার দিন আরজিকরের 50 জন সিনিয়র ডাক্তার তারা গণ ইস্তফা দিয়েছেন। সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের এই গণ ইস্তফা সমর্থনে গণ ইস্তফা দেওয়ার পরও নানান মহল থেকে প্রশ্ন উঠেছে। সিনিয়র চিকিৎসকরা বলেছেন যে যারা জুনিয়র ডাক্তাররা যে দাবিতে আন্দোলন করছে, সরকার অবিলম্বে সেই দাবি তাদের পূরণ করুক, এবং সেই কারণেই হচ্ছে তারা গণ ইস্তফা দিয়েছেন। একইভাবে মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তাররাও হচ্ছে হুমকি দিয়েছেন বা হুঁশিয়ারি দিয়েছেন যে তারাও আগামীকাল বুধবার গণ ইস্তফা দেবেন, এর ধরনের একটা হুমকি দিয়েছে। প্রত্যেকেরই দাবি হচ্ছে জুনিয়র ডাক্তারদের দাবিগুলো সরকার মেনে নিক। যদিও সোমবার দিন মুখ্য সচিব মনোজ পন্ত তিনি বলেছেন, অনুরোধ করেছেন জুনিয়র ডাক্তারদের এই আমরণ অনশনের কর্মসূচি প্রত্যাহার করার জন্য, এবং তিনি বলেছেন যে 10 তারিখের মধ্যে, 10 অক্টোবরের মধ্যে যে দাবিগুলো আছে তার 90% কাজ হয়ে যাবে, তিনি এরকম আশ্বাস দিয়েছেন। কিন্তু জুনিয়র ডাক্তাররা সেই আশ্বাস মানছেন না, তারা অনড় রয়েছেন অনশনে। এবং সিনিয়র ডাক্তাররা তাদের সপক্ষে দাঁড়িয়ে আরজিকর হাসপাতালে 50 জন চিকিৎসক গণ ইস্তফা দেওয়ার পরে অনেকেই প্রশ্ন তুলেছেন যে এইভাবে কেন ইস্তফা? যদি ইস্তফা দেওয়ার দম থাকে সিনিয়র চিকিৎসকদের, তাহলে তারা ইন্ডিভিজুয়াল ইস্তফা দিন, এইভাবে ইস্তফা দেওয়া যায় না। কারণ মেডিকেলে যা আছে, যারা সার্ভিস ডক্টর তারা যদি ইস্তফা দেন, তারা ডিএইচএস মানে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের কাছে ইন্ডিভিজুয়াল তারা ইস্তফা দেবেন, এবং সেই ইস্তফা তারা সরকার গ্রহণ করবে। পরবর্তীকালে যেহেতু তারা সরকারি কর্মচারী, ভিজিলেন্সের ক্লিয়ারেন্স থাকলে তবে তাদের ইস্তফা গ্রহণ করে তাদেরকে ক্লিয়ারেন্স দেওয়া হবে। এবং একইভাবে যারা পড়ানোর কাজে, মানে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর যারা আছেন, তারা যদি ইস্তফা দেন তাদেরকে ডিএমইর কাছে দিতে হবে, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের কাছে। এবং সেই ইস্তফাপত্র গ্রহণের পরে ভিজিলেন্স সহ বিভিন্ন বিষয়ে ক্লিয়ারেন্স হওয়ার পরে তাদের ইস্তফা পূরণ বিষয়টি নির্ণয় হবে।
তো এইভাবে ইস্তফা দেওয়াতে অনেক জায়গায় সমাজ মাধ্যমে ট্রোল শুরু হয়েছে যে তাহলে কি পুজোয় তারা কাজ করবেন না বলে ইস্তফা দিয়ে দিলেন। অনেকেও বলছেন যে তাহলে কি কাজ না করে জুনিয়র ডাক্তারদের মতো বেতন নেবেন, এই ধরনের কথাবার্তা বলছেন। অনেকে বলছেন দম থাকলে ইস্তফা দিয়ে দিন, কারণ ইস্তফা দেওয়ার সাহস নেই, দম থাকলে ইন্ডিভিজুয়াল ইস্তফা দিন যাতে সরকার সেটা গ্রহণ করে নেয়, কারণ তারা সেটা পারবেন না। প্রাইভেট প্র্যাকটিস অনেকেই করেন, তাদের প্রাইভেট প্র্যাকটিসে ওটা লেখা থাকে সরকারি হাসপাতালে অমুক জায়গায় যুক্ত, অমুক সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত, এতে হচ্ছে তাদের প্রাইভেট প্র্যাকটিসে প্রসার বাড়ে। এই ধরনের এক ধরনের চিকিৎসক রয়েছেন যারা প্রাইভেট প্র্যাকটিস করেন, কোন সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত তাদের লেটার হেডে সেটাকে মেনশন করেন, তাতে বোঝানো যায় যে তিনি একটা বড় কেউকেটা একটা হসপিটালে সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত, তার প্র্যাকটিস রয়েছে। তো এই সব ধরনের ঘটনা ঘটে। তো এই ট্রোল শুরু হয়েছে। এখন যাই না সিনিয়র ডাক্তাররা কি বলবেন, অন্যান্য হাসপাতালে হবে যেভাবে যে পদ্ধতি হয়েছে, অনেকেই সেই নিয়ে প্রশ্ন তুলছেন। একটা কাগজে আমি হাসপাতালের সুপার বা হাসপাতালের প্রিন্সিপালকে একটা ইস্তফা পত্র লিখলাম, তার তলায় 50 জন সই করে দিন, ওইভাবে ইস্তফা হয় না। এটা তারাও জানেন, এগুলো হচ্ছে প্রতীকী ইস্তফা বা নাটক, এবং এই নাটক হচ্ছে পুজোর মুখে করতে চাইছেন। অনেকে সমাজ মাধ্যমে ট্রোল করে এও বলছেন যে আসলে অনেকেরই পুজোর সময় ষষ্ঠীর দিন বেড়াতে যাওয়ার টিকিট ফিকিট কাটা রয়েছে, জুনিয়র ডাক্তাররা যদি আন্দোলনে থাকে তাদের হয়তো কাজ করতে হতে পারে, সেই কারণে তারা একটা গণ ইস্তফা নামে নাটক করে হচ্ছে ইস্তফা দিয়ে হাসপাতালে আসা বন্ধ করে দিলেন এবং ছুটি টুটি কাটিয়ে তারপরে পুজোর পরে তারা এসে আবার যোগদান করবেন, কারণ তারা জানে যে ওই ইস্তফা গ্রহণ হয় না বা ওই ইস্তফা সরকার মেনে নেবে না। এবং ছুটির জন্য তারা যে প্রপার হচ্ছে যে অ্যাপ্লিকেশন করে যেতে হয়, সেটা এখন না করলেও চলবে, আপাতত ছুটিটা কাটিয়ে আসা যাবে এবং পুজোর পরে এসে তারা যোগ দেবে। যদি সরকার তার জন্য 5-7 দিনের বেতন কেটে নেয় তাতে তাদের কিছু যায় আসে না, কারণ তারা যথেষ্ট ভালো রোজগার করেন। তো এইরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। অনেকে এও বলছেন যে মঙ্গলবার দিন ওই সিবিআই চার্জশিটের পরে জুনিয়র ডাক্তারদের দিকে সমাজ মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রোল শুরু হয়েছে। তারা বলছেন যে জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে বা বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান করেছেন, বিনীত গোয়েলকে শিরদাঁড়া দিয়ে এসেছিলেন উপহার। এখন সেই বিনীত গোয়েলের পুলিশ বা বিনীত গোয়েলের নেতৃত্বাধীন পুলিশ যখন যাকে গ্রেপ্তার করেছে সিবিআই, তাকে হচ্ছে সেই গ্রেপ্তারির কারণগুলো নিয়েই হচ্ছে তাকে চার্জশিট দিয়েছে। সিবিআই আরো নিশ্চিত হয়েছে, কারণ ডিএনএ ফরেন্সিক টেস্ট গুলো এসে গেছে সিবিআই হাতে, যেগুলো কলকাতা পুলিশ পাঠিয়েছিল স্যাম্পেল, সেগুলো এখন সিবিআই গ্রহণ করেছে। অনেক ব্লাড স্যাম্পেল বা টিস্যু এগুলোর পরীক্ষার জন্য গিয়েছিল, জামা কাপড়, মৃতার জামা কাপড়, সঞ্জয় রায়ের জামা কাপড়ের, এগুলো সব ফরেন্সিক টেস্ট হয়ে এসছে, ডিএনএ টেস্ট হয়ে এসছে, সেই টেস্টগুলো পেয়েছে, তখন কলকাতা পুলিশ পায়নি, তাই সেগুলো তারা বলতে পারেনি। কিন্তু বাকি যে বিষয়গুলো তারা বলেছিল সেগুলোই চার্জশিটে সিবিআই এনেছে। তখন সিবিআই এর তদন্ত কমপ্লিট করে চার্জশিট 58 দিনের মাথায় চার্জশিট দেওয়ার এখন সমাজ মাধ্যমে ট্রোল হচ্ছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। তাহলে এবার কি বিনীত গোয়েল তাদের শিরদাঁড়া সরবরাহ করবেন? এখন তো বিনীত গোয়েলের থেকে তাদের শিরদাঁড়া নেওয়া উচিত, কারণ যাকে শিরদাঁড়া উপহার দিতে গেছিলেন তার তদন্ত বা তার নেতৃত্বাধীন কলকাতা পুলিশের তদন্তকেই তো সিবিআই অ্যাকসেপ্ট করেছেন, নাকি সিবিআই এর কাছে গিয়ে তারা বলবেন যে আপনারা কেন এসব ফালতু চার্জশিট দিয়েছেন, যে লোকটা খুনের ঘটনাতে যুক্তই নেই তাকে কেন চার্জশিট দিতে গেছেন? অবশ্য সেই বলার মূরত জুনিয়র ডাক্তারদের নেই, কারণ সেটা কোর্ট অর্ডারে সিবিআই সেই তদন্ত করছে এবং সুপ্রিম কোর্ট সেটা মনিটর করছে, সেটা তারা ভালোই জানেন। এখন জানি না শেষ পর্যন্ত যে জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের কাছে গিয়ে শিরদাঁড়া নিয়ে আসবেন কিনা, এবং হচ্ছে এই সিনিয়র ডাক্তাররা যে নাটকবাজি শুরু করেছেন গণ ইস্তফার নামে, এই নাটকবাজির কোথায় শেষ হবে? কারণ এরপরে মেডিকেল কলেজ, মেডিকেলের পরে এসএসকে, এরপরে একে একে এটা চলবে এবং মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় যে ষষ্ঠী সপ্তমীর মধ্যেই অনেকেরই হয়তো টিকিট কাটা আছে, তারা হয়তো যাবেন কলকাতার বাইরে। এটা বহুদিনের একটা হচ্ছে আমাদের এখানে একটা ধারা রয়েছে যে চিকিৎসকদের, যেহেতু তারা সারা বছর ছুটি পান না, দুর্গাপুজোর সময় তারা কেউ 7-10 দিনের ছুটি নিয়ে পরিবারকে নিয়ে শহরের বাইরে বেড়াতে যান, তারপরে অনেকে লক্ষ্মী পুজোর আশপাশে তারা ফিরে এসে হাসপাতালে যোগ দেন। সেই সময়টা জুনিয়র ডাক্তাররাই হচ্ছে হাসপাতালের কাজগুলো পরিচালনা করেন বা দৈনন্দিন যে কাজগুলো সেগুলো তারা দেখেন। সেই সময় বড় অপারেশনে ডেট পেট তারা দেন না, কারণ তারা থাকবেন না জেনেই হচ্ছে এগুলো করা হয় না। এবং ফিরে এসে এই দুর্গাপুজোর ষষ্ঠী সপ্তমী থেকে
তারা চলে গেলে এবং ফিরে লক্ষ্মী পুজোর পরে তারা আবার যোগদান করেন বা লক্ষ্মী পুজোর আশপাশে আগে পরে তারা যোগদান করেন। তো এখন জানি না সেই রকম পরিস্থিতি হয়তো হয়েছে, এখন তারা গণ ইস্তফা দিয়ে তো হাসপাতালে এসে কাজ করবেন না বা কলকাতার বাইরেও চলে যেতে পারেন। এখন জুনিয়র ডাক্তাররা সেই জায়গাটা কিভাবে পূরণ করে, নাকি স্বাভাবিক মানুষের সাধারণ মানুষের স্বাভাবিক চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়, সেই ব্যাপারটা তারাই বলতে পারবেন। গণ ইস্তফা দিয়ে তারা কাজ না করলে কি পরিস্থিতি তৈরি হবে। সরকার যদিও এই নিয়ে চিন্তা ভাবনা করছে, সরকার বৈঠকও করেছে মঙ্গলবার দিন। এখন শেষ পর্যন্ত তারা কোন পথে যান, জুনিয়র ডাক্তাররা কোন পথে যান, এগুলোর জন্য আমরা ভবিষ্যতের দিনগুলোতে বা আগামী দিনগুলোতে বা উৎসবের দিনগুলোর দিকে তাকিয়ে থাকবো যে জুনিয়র ডাক্তাররা কোন পন্থা নেন এবং সিনিয়র ডাক্তাররা এই ব্যাপারে কোন পন্থা নেন। তবে সিবিআইয়ের চার্জশিটে যে জুনিয়র ডাক্তারদের চাপ বেড়েছে, এটা অনেক মহল থেকেই বলা হচ্ছে। জানি না শেষ পর্যন্ত তারা কি করবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।